এরে বাবা রেশমা, তোমার ফোন দিলে তো এই ফোনটা ধরো না কে? তুমি কি বাড়ি নেই না কোথায় গেছিলে তুমি? না আব্বা, আমি তো বাড়িতেই ছিলাম। ওই একটু পাশের বাড়ি গেছিলাম, ফোনটা রেখে তাই টের পাইনি। তো আপনি কোনে বাজারে গেছেন নাকি? কিছু বলবেন আপনি? বাবারে তোমার জন্য কি কিছু আনবো বাজার থেকে? আমি তো বা তোমারে কোনো কিছু কিনে দিতে পারি না, তোমার শাশুড়ি মাইন্ড করে, তো এই জন্য তুমি তো বোঝো রে বাবা। আমার মনটা তো বুঝতে পারো তুমি, তাই না? আপনি আবার আমার জন্য কি আনবেন আব্বা? হ্যাঁ, কি আনতে মন চাচ্ছে আপনার? আনেন আপনি, যা খুশি তাই নিয়ে আসেন। আর এনে শাওরি বা মাইন্ড করবি কে? আপনি যদি ভালো মনে আনেন, তাহলে তো আমার শাওরি মাইন্ড করবেই না। আর যদি অন্য মনে থাকেন তাহলে তো সমস্যা হবেই। বুঝছেন আব্বা? দেখেন আপনার মনে যা চাই তাই নিয়ে আসেন। রেশমা, তোমার একটা কথা বলতে চাই, আমার আমি একটু বলতে ভয় পাচ্ছি, তুমি আবার কাউরে বলে দেবা না তো? না শ্বশুর আব্বা, আপনি ভালো কথা বললে আমি কাউরে বলবো কিসের জন্যে? আপনি ভালো কথা বলেন, আর যদি খারাপ কথা বলেন তাহলে বলার দরকার নেই। বুঝতে পারিছেন? আর আমার জন্য কি কি নিয়ে আনতে চাচ্ছেন নিয়ে আসেন। রেশমা শোনো, তোমার শাশুড়ি কি বাড়ি আছে? না আব্বা, এখন আমার শাশুড়ি বাসায় নেই। ওই যেন গিয়েছে, সারাদিন কি সে বাড়ি থাকে? এখন তো নেই। আমি আর ওই যে আমার ওই ছোট বাবুটা বাবুটা ওই রুমে ঘুমাচ্ছে। আর আমি এনে বসে আপনার সাথে কথা বলতেছি। ভয় নেই। হ্যাঁ হ্যাঁ আব্বা, আপনি বলেন কি বলবেন? এত পুত পুত করছেন কে? ক্লিয়ার করে বলেন তো, গোড়ার ডিম। আবার রেশমা, আমি তোমারে একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি বলবো? আমি আপনার ছেলের বউ। আপনি আমারে কথা বলবেন, এতে এত দ্বিধাদ্বন্দ্ব বোধ করছেন কেন? এত সংকট বোধ করছেন কেন আব্বা? আপনি কি বলবেন একটু বলেন তো দেখি শুনি। আর শাশুড়ি নেই, আপনার ভয় নেই, বলেন। আপনি কি বলবেন আমারে? বলেন তো। বাবা রে, আমি তোমারে যেটা বলতে চাচ্ছি জানো, তোমার খালি আমি ওই আড়াল থেকে উকি মারি দেখি যে এত আর কত দেখবো, তোমার শাশুড়ির কাল কি ওই বাড়ি পাঠায় দি। আর আমার ছেলেও তো অনেকদিন হলো বাড়ি আসে না। তো তোমার ওই ঘরের জানলাটা একটু খুলে রাখতে পারবা? কে আব্বা? জানলা খুলে রাখলে কি হবে? কিছু দেবেন আমারে জানলা দিয়ে, না কিছু বলবেন? সমস্যা কি আপনার বলেন তো? রেশমা শোনো, ওই যেদিনও যে বিদ্যুৎ চলে গেল, অর্থাৎ কারেন্ট ছিল না বাড়িতে, সেদিনকার কথা মনে আছে তোমার? আমি, তোমার শাশুড়ি আর তুমি ওই যে এক খাটের উপরে ঘুমাইছিলাম। তে তোমার শাশুড়ি তো ঘুমায়ে মুরব্বী মানুষ গুলে গেছে। পরে তো আমি ওই যে তোমার পাশে কোবের ঘরে তোমারে একটু দায়ের উপরে হাত পড়ছিল। তা আমি চুপি চুপি ভালোই মজা পাচ্ছিলাম, বুঝছো? তে সেই জিনিস থেকে আমার মনে হয়েছে যে তোমার একটা কিছু আমি কব, তোমার আমার খালি দেখতে মন চাই, ভালো লাগে, বুঝছো? তো মনে হয় খালি কোনো কিছু কিনে কিনে দিই তোমারে, নতুন নতুন কিছু কিনে দিই। আর শোনো, আমার এই যে এত জায়গা জমির ভাগ, সবই তো আমি তোমার নামে লিখে দেবো যদি তুমি আবার কথা মতো শুনতে পারো, বুঝতে পারিস? ছেলে বিদেশ থেকে 4-5 বছর পরে আসবি, এতদিনে তুমি থাকবা, আমারও কষ্ট হয়, বুঝতে পারিস? ওর কথা বোঝনি তুমি? আব্বা এই কথা? তে হ্যাঁ, আপনার সব জায়গা জমির ভাগ তো আমি পাবোই, আমি আপনার পুতির বউ না? আপনি তো সবকিছু আমার লিখে দিবেনই। আর আমারে তো আপনি যা খুশি তা কিনে দেবেন, এনে আর মনে করার কি আছে এখানে বলেন তো? হুম? আপনি যখন যা খুশি তাই কিনে নিয়ে আসবেন, এখানে আর মাইন্ড করার কি আছে বলেন? নাকি অন্য কিছু আপনার মনে বয়সে? একটু খুলে বলেন, ভয় করেন কি? এখানে কেউ নেই, বোঝে না, একটু বলেন তো। রেশমা, বাবারে বোঝো না, আমি এখন মুরব্বী হয়ে গেছি, আর কি করে যে তোমারে ওই কথাটা বলি, মানে আমার একটু ভয় ভয় লাগে, বুঝছো? এখন তোমার শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর আমি তো এখনো অতটা বুড়ো হয়নি। আমার একটু মনে চাই, বুঝছো, তোমারে কিছু একটা কইতে, তুমি এটা বোঝো না, মানে বুঝে নাও। আমি তোমার এত ভাঙি এতক্ষণ ধরে বলছি, এত ভাঙি বলতে পারবো না, তুমি একটু বোঝো। তো তোমার জন্য আমি বাজার থেকে একটা জিনিস আনতে যাচ্ছি, বুঝছো? ওই একটা জিনিসে যেটা বড় না টেপ, ওইটা নিয়ে আসতে চাচ্ছি। কোন কালারটা নিয়ে আসবো বলো তো? ও রে আব্বা! আব্বা, আপনি আমার জন্য এইটা নিয়ে আসবেন? আপনার শরম করলো না এই কথাটা বলতে? তো নিয়ে আসেন। আপনি যখন বলেই ফেলছেন লজ্জা ত্যাগ করে, নিয়ে আসেন। আমার আবার ওই লাল আর ওই কালো কালার পছন্দ। তো নিয়ে আসেন।
তা আপনার কি এটা মাপজোপ জানেন তো নাকি বলতে হবে? হ্যাঁ? নিয়ে আসেন, মনে যখন চাইছে মুরব্বী মানুষ একটা কিনে দিবেন আমারে, দেবেনই তো, নিয়ে আসেন। আমি আপনার পুতের বউ না? আপনি আরো কিছু শখ করলে কিনে নিয়ে আসেন। আপনার বেটা যখন বাসায় নেই, এখন তো আপনিই কয়েনে টেনে দেবেন। ফ্রি মাইন্ডে যখন বলছেন নিয়ে আসেন। আমি তোমার ওইটা মাপ জানি বুঝছো। এখন আমি তোমার ওই আল্লাহর উপরে একটা বাঁধানো ছিল, ওইটা আমি পকেটে করে একটু সামলায় নিয়ে আইছি, ওইটার উপরে মাপ লেখা আছে, ওইটা দেখে ওই মাপে কিনে নিয়ে আসবো বুঝছো। এতে আমার কোনো সমস্যা নেই, আর আমি 4, 5, 6টা যা পছন্দ হয় তাই নিয়ে আসবো, আর বাজার থেকে ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবো মানে তোমার জন্য বুঝছো। তুমি শুধু আজকে ওই পিছনে ওই জানালা খুলে আমার সাথে একটু গোপনে রাত্রিবেলা যখন কারেন্ট চলে যাবে একটু কথা বলবো, তোমার সাথে আমার করে কথা আছে গোপনে, বুঝতে পারিস? আব্বা, এত কি এমন কথা আমার সাথে আপনি বলবেন? একটু খুলে বলেন তো, মানে যা বলতে চান আপনি ফিরে মাইন্ডে বলেন। এখন তো আর আমার শাশুড়ি বাসায় নেই, ও মুরব্বী মানুষ কোনে বেড়াইতে গেছে। আপনি বলেন, বুঝছেন, ভয় নেই। আপনি কি বলবেন একটু এখনই বলেন, তাইলে আমি সেটাই করবো। না একটু বলেন তো। রেশমা, কি করে যে তোমারে বলি আমি কথাটা, মানে তোমারে আমি খুব ভালো পাই বুঝছো। পরে তোমার দেখলে আমার পরান্দা জুড়িয়ে যায়। এখন বোঝো তো, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, এখন তো আর আমারে সেই সময় নাই। আর আমার পেটাও তো আজ 4, 5 বছর হলো আসবি না, ওরা তো ও তো বাইরে গেছে। এখন আমি চাইছিলাম যে তোমার সাথে আমি একটু কথাবার্তা ফিরি মাইন্ডে বলবো, এই আর কি, মানে তোমার হাত কিন্তু যদি একটু শুয়ে দেখতাম, হাতটা ধরতে পারতাম। আবার মনে করো হলো তোমার শাশুড়ি যদি তার মেয়ের বাড়ি বেড়াইতে যায়, তাহলে তোমার ঘরে এই এক জায়গায় আমরা থাকলাম পাবে পুতে, এই আর কি। মানে তোমাকে আমি খুব ভালো পাই বুঝছো। আর হলো আমার সাথে তুমি যদি একটু আমার কথা মতো চলো, তাহলে আমার বেটার অসম্ভবে আমার জায়গা জমি সব তোমার নামে আমি লিখে দেবো, বুঝতে পারছো। তুমি একটু আমার শুধু মন জুগায় চলো, আমি যা বলি তাই চলো, এমন কি হবে না বলো, বুঝতে পারছো আমার কথা। আর এই কথা যেন কেউ না জানে, তাহলে কিন্তু আমার মান সম্মান সব চলে যাবে, বুঝতে পারছো। খুব গোপন রাখবা, আমার আবার ভয় হয় তুমি যদি আবার কাউরে বলে দাও, এই জন্য এতক্ষণ ধরে বলতে চাই বলছি না, বলতে চাই বলছি না, শুধু একটা ভয় বুঝছো। খবরদার, এই কথা কিন্তু কাউরে তুমি বলবা না, এটা আমার নিষেধ থাকলো। আর তুমি আমার কাছে টাকা পয়সা, ভালো খাওয়ান দন, পোশাক আশাক যখন যা লাগে খালি বলতে দেরি, আমার আনতে দেরি নিয়ে বসছো। এখন আমি আজকে আসতেছি, তোমার হাত কিনে একটু ধরবো, এই আর কি, বোঝনি আমার ব্যাপারটা। আব্বা, আমি আপনার পুতের বউ, আপনি আমার হাত ধরলে কি এমন হবে বলেন? নাকি আরো কিছু করবেন? মানে আপনার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? হ্যাঁ, এইটাও একটু খুলে বলেন আব্বা। মানে শাশুড়ি তো এখন বাড়ি নেই, আপনার যা বলার এখন সব বলে নেন, তাইলে আমি সেইভাবেই আপনার কথা রাখা যায় কি যায় না সেটা পরে ভাবে দেখবো নে। এখন আপনি ওইটা আগে বলেন যে আর কি কি করবেন। শোনো, এই যে আমি বাজার থেকে কয়েক কালারের টেপ কিনে নিয়ে আসতেছি তোমার জন্য, এগুলা আমার খুব ইচ্ছা আছে বুঝছো। তোমার শরীরে নিজে হাতে এটা পরাই দেব সুন্দর করে, আর দেখবো যে এটা দেখতে কেমন লাগে, বুঝেছো। এই সুযোগটাকে তুমি আমার দিতে পারবা? হ্যাঁ। তার মানে এটা আপনি নিজে হাতে আমারে পড়ায় দেবেন? ও মাই গড! আব্বা, আপনি এসব কি করছেন আমারে? আপনার মাথা টাথা ঠিক আছে তো? হ্যাঁ? আপনার যখন এতই শখ, আচ্ছা এটা কবে পড়াবেন? আমার শাশুড়ি তো বাড়ি আছে, আপনি কবে পড়াবেন এটা আব্বা? কোনো নেশমা, তোমার শাশুড়ি এই সপ্তাহের মধ্যে ওর বড় মেয়ের বাড়ি বেড়াইতে যাইতে চাচ্ছে, গেলে তো এটা সপ্তাহ আসবি না, তো সেই ফাঁকে হয়তো এটা আমি তোমারে নিজের পড়াই দেব। এটা আমার বড় শখ বুঝছো, কারণ তোমাকে দেখতে শুনতে এত সুন্দর দেখায়, আমার চোখে খুব ভালো লাগে বুঝছো, আমার জানদা যায় রয়েছে তোমার প্রতি। তে আমি বেশি কিছু না, তোমার নিজে হাতে এটা পড়াই দেব, আর একটু টাকায় দেখবো ওই অবস্থায় যে কেমন দেখা যায়। আর তোমার শাশুড়ি থাকলে তো তোমার সাথে আমি ঠিকঠাক মতো কথাই বলতে পারি না, আমার তো ভয় লাগে, বুঝতে পারিস, এই জন্যই তোমাকে দূরে এসে
এই যে বাজারে এসে এখন ফোন করে এসব কথা বলতে পারছি। তাছাড়া বাড়ি থাকলে তো আর বলা যায় না, সে তো আর মুখের দিক ক্যালফেল করে তাকায় থাকে, পারে না আমাকে সামলাইতে, নিজে বড় হয়ে গেছে। আবার তোমার সাথে একটু কথা বলতে গেলেও মানে কেমন যেন পরে, বোঝাই তো ব্যাপারটা। এখন এই জন্য বলতেছি কি, তুমি যদি আমার একটু সুযোগ দাও তাহলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না, বুঝছো? আব্বা, আমি আপনার কথা শুনলে আপনি আমারে কি কি দেবেন তাই বলেন তো দেখি একটু শুনি। মানে কি কি কথা শোনা লাগবে আর কি কি দেবেন আপনি আমারে বলেন। আপনার কোন কথা শুনলে আপনি খুশি হবেন, তাহলে আমাকে কি দেবেন বলেন। তোমারে ওই যে জানালা খুলে রাখতে বলছি আমি, তুমি আমার কথা বোঝনি। আমি জানালার পাশে দাঁড়ায় তোমার হাতটা ধরতাম, ধরে কয়েকটা কথা বলতাম, বুঝছো? এই জন্য আর কি, এইটা শুনলেই হবে। আর যখন তোমার শাশুড়ি থাকবে না, তখন তোমার ঘরে আমি যে তোমার পাশে না হয় থাকলাম, এই আর কি। আব্বা, এই কথা, এতক্ষণে আশা নিয়ে আপনি বেঁচে আছেন, হ্যাঁ? এটা কি আদৌ সম্ভব বলেন? আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু অন্য মানুষের জানাই দেব। আপনি এভাবে আশা করা আপনার ঠিক না, বুঝছেন? শোনো রেশমা, তুমি আমার উপরে রাগ করো না, আর খবরদার এই কথা যেন কেউ না জানে, আর তোমার শাশুড়ি যেন না জানে, বুঝছো? তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আর তুমি আমার প্রত্যেকটা কথা শোনো, তাহলে আমার কথা মতো যদি তুমি চলো, আমার জায়গা জমি যা আছে সব তোমার নামে আমি লিখে দেবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি বোঝো না কেন? তুমি আমাকে আজকে একটু সুযোগ যদি দিতে পারবা কথা বলার জন্যে। শোনেন, আমি আপনার পুতের বউ, আর আপনি আমার ঘরে রাত্রে চুপি চুপি আসতে চান, তাই না? এখন এইটা যদি পাড়ার মানুষ না জানুক, যদি আমার শাশুড়ি জেনে যায় সে মুরব্বী মানুষ, তাহলে কি হবে এই বয়সে? হ্যাঁ? হলো, তোমার শাশুড়ি যখন ঘুমায় যাবে, ও তো ঘুম আসলে আর কিছু দুনিয়ার হুঁশ জ্ঞান থাকে না। ও যখন ঘুমায় যাবে, তখন আমি চুপি চুপি উঠে, তুমি দরজাটা আটকাবা না, একটু খুলে আওসায় রাখবা। আমি আস্তে করে যে ভিতরে তোমার সাথে একটু সময় বসবো, কথা বলবো, তোমার একটু দেখবো মুখখানে কাছের থেকে। আমার খুব শখ করে, খুব ভালো লাগে তোমারে আমার, বুঝছো? এই সুযোগটা যদি তুমি আমার একটা বার দেও না, তুমি আমার কাছে যা কিছু চাবা আমি সব তোমারে দেব। আমার অর্থ সম্পত্তি সব, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, বুঝতে পারিস? এইটুক আমার জন্য করতে পারবা কিনা তাই বলো। আর আমি এখন বাজার থেকে বাড়ি ফেরবো, বেশি কথা বলতেও পারছি না, বুঝছো? আমি আগে বাড়ি আসিনি। ও, এই কথা আব্বা। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এতই শখ, আচ্ছা তাই করবো রে। কিন্তু অন্য কিছু কিন্তু হবে না, শুধু আমার পাশে বসবেন, কথা বলবেন, আমারে দেখবেন, বেশ এইটুকুই, আর বেশি কিছু না। তা ঠিক আছে, বাজার থেকে আসার সময় আমার জন্য খাবার কিছু কিনে নিয়ে আসেন। আচ্ছা তে রাখতেছি, আসেন তারপরে দেখবো নে। মুরব্বি কালে এমন বিয়েতে ধরছে, ভীমরতিতে ধরছে মুরব্বিরে। আচ্ছা, রাখলাম, আসেন, ভয় নাই। সালাম আলাইকুম। বাবাজি, আপনি এত রাত্রে ফোন করলেন যে, হঠাৎ কি মনে করে? কই আপনার বাবাজি? আরে ধ্যার, আরে আমি আপনার মেয়ের জামাই। আপনি জামাইকে চিনতে পারছেন না? ও, জামাই বাবাজি, তুমি ফোন করছো? আমি ভাবছি যে ওই গতকালকে একটা ওই কবিরাজ বেটার কাছে গেছিলাম একটা সমস্যা নিয়ে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা সেই ফোন করছে, কারণ সে আমার ফোন নাম্বারটা রাখছিল, তো এই জন্য তাকে ভেবে আমি এই কথা বলছি। যা হোক, তুমিও তো বাবাজি আমার, তাই না? আমার মেয়ের জামাই যেহেতু। তো কেমন আছে বাবা? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আচ্ছা, আপনি হঠাৎ ওই দরবেশ বাবার কাছে কি জন্য গেছিলেন? এটা বলুন তো। এটা ছাড়ো তো, এটা তোমার শোনার দরকার নেই। সব কথা কি জামাই মানুষের শুনতে হয়? আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে আমি গেছিলাম। দেখুন আম্মা, আমাকে বলতেই হবে এই কথাটা, আমি শুনবো। কেন গেছিলেন আপনি ওখানে? ও বাবা, তাহলে বলতেই হবে তোমাকে? হ্যাঁ, অবশ্যই আমি শুনবো। কেন শুনবো না? আপনি আমার শাশুড়ি, আর আমার শ্বশুর যেহেতু বাড়িতে থাকে না, আপনার কি সমস্যা হলো না হলো সেগুলো তো খেয়াল করার দায়িত্ব আমার আছে, তাই না? এই জন্য আমি শুনবো। একটু বলেন ফ্রি মাইন্ডে, বলুন না প্লিজ। আচ্ছা, শোনো তাহলে। তোমার শ্বশুর আসলে আমার সঙ্গে যখন করতে যায়, তো ওই সময় তার ওইটা হয় না, কথাই শোনে না। তো এইরকম আসলে এটা তার গোপন সমস্যা,
আর তুমি জামাই মানুষ, এই জন্য আমি তোমাকে এই কথাটা বারবার অ্যাভয়েড করে যাচ্ছি, বলতে যাচ্ছিলাম না। তবুও যখন তুমি আমাকে ছাড়ছই না, তো না বলে তো আর পারছি না। এতবার নাসর বান্দার হাত থেকে কি আর বাঁচা যায়? তা তোমার শ্বশুরের এই চিকিৎসার জন্য আমি ওই দরবেশ বাবার কাছে গেছি। দেখো বাবা, আমি অনেক ওষুধ পানি, অনেক চিকিৎসা তোমার শ্বশুরের জন্য আনছি, করছি, কিন্তু আসলে কোনো কিছুতেই যেন ভালো হয় না। আসলে আমার হয় না। তুমি তো জানোই যে আমার মতো জোয়ান মধ্যে তোমার শাশুড়ি, আর তোমার শাশুড়ি এরকম শ্বশুর ওই রকম হ্যাংলা পাতলা মানুষ, তারপর রোগা রোগা ভাব। তুমি তো দেখছোই বাবা। এখন তার দিয়ে আসলে আমাদের হয় না, বুঝতে পারছো? এক কথা বুঝে নাও। এখন আমি তার ওই সমস্ত, মানে আমার যেটা আসলে দরকার, মানে আমি সঠিক সময়ে তা পাই না। এই জন্য সে আমাকে বলছিল যে আমি তো অনেক কিছু চেষ্টা করছি, আসলে এটা ঠিক হচ্ছে না, যে তুমি আমাকে একটু চিকিৎসার কোনো ব্যবস্থা করো। তো এই জন্য আমি জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করতেছি যে কোথায় গেলে আসলে তার এই সমাধানটা হবে। তো এই জন্য একজন আমাকে বলছিল যে ওই দরবেশ বাবার কাছে যে আমার হাজবেন্ডকে ভালো করছি, এখন বাবা সে যেন নতুন জীবন ফিরে পাইছে, মানে তার সাথে আর আমি পেরেই উঠি না। তো ওই কথা শুনে আমি আসলে ওই দরবেশ বাবার কাছে যায় সব কথা খুলে বলে আসছিলাম। তো সে আমাকে বলছিল যে ঠিক আছে, আমি আজকে রাত্রে এটা নিয়ে একটু ভাবনায় বসবো, আসন দিব, তারপরে শুনে মিলে যা হয় আগামীকালকে আসবেন, আমি আপনাকে ওষুধ পানি দিব। তো আমাকে বললো যে আপনার ফোন নাম্বারটা দেন। তা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম বাবা। তো তুমি যে এত রাত্রে আমাকে ফোন করছো, তা আমি ভাবছিলাম যে হয়তো ওই দরবেশ বাবাই আমাকে ফোনটা করছে, এই জন্য আমি ফার্স্টে বলে উঠছি। তুমি কিছু মনে নিও না, এই হচ্ছে ব্যাপার। তো তুমি কি কোনো কিছু মাইন্ড করছো আমাকে নিয়ে? মাইন্ড করো না। আমি দেখো রাত্রে কারোর সঙ্গে কথা বলি না। আসলে বাবা তুমি আমার জামাই মানুষ, তোমাকে তো আমি সব কথা, দুঃখের কথা শেয়ার করতে পারি না। তাও এখন শাশুড়ি হিসেবে বলতে না চাইলেও তুমি যখন ছাড়ছো না, আরো দুইটা কথা শোনো বাবা। তোমার শ্বশুরকে দিয়ে আসলে আমার দিন পথ যায় না, বুঝতেই তো পারছো। আর আমি এইরকম, মানে এখনো তো বুড়ো হয়নি বা আমার অনেক সময় চলে গেছে তা তো না, আমার তো মাত্রই শুরু। আর তোমার হাতে যে আমার মেয়েকে উঠাই দিছি, ওটা হচ্ছে আমার প্রথম সন্তান, তাহলে তুমিই বোঝো যে আমি কি একদম কি ইয়ে হয়ে গেছে নাকি? আরে বাবা, আমার তো শুরু। তো এখন তুমি এটার উপায় যদি থাকে বের করে দাও, কার হাতে বা কোন সমস্যার সমাধান থাকে আমার তো আর জানা নেই। বলো, আমার আসলে হচ্ছে না, এই এক কথায় শীত যায় না। তুমি আমার একটা ব্যবস্থা করো না বাবা। কি করবো আমি, বলো আমাকে একটা বুদ্ধি দাও। ফোন যখন করছো, আর শোনো, তুমি কোথা থেকে কথা বলছো? আমার মেয়ে আবার পাশে নেই তো। দেখো ও যেন আমার এই বিষয়ে না শোনে। আমি তোমাকেও জানাতে চাইছিলাম না, তবুও তুমি আমাকে চাপের মুখে ফেলে শুনতে চাইছো, তাই বলতেছি বাধ্য হয়ে। আমার মেয়ে যেন এই সমস্ত কথা না বোঝে, তুমি আমার সঙ্গে দরকার ফাঁকে এসে কথা বলো। হ্যাঁ মা, আমি তো ফাঁকেই আছি, অসুবিধা নেই। তো আপনার সমস্যার কথাগুলো তো আমি সবই শুনছি, কিন্তু আচ্ছা, এই কথাগুলো আপনি আমাকে এভাবে বললেন কেন? আপনার একটু লজ্জা হলো না এই কথাগুলো বলতে? বারে, তুমিই তো আমাকে বললে যে সবই আমি শুনবো, তোমার নাকি অনেক দায়িত্ব আছে, শ্বশুরের পরে তোমার দায়িত্ব, তাই তো আমি বললাম। তাছাড়া কি আমি তোমাকে বলতে চাইছিলাম নাকি? এখন শোনেন, বলছেন যেহেতু, তো সমস্যার সমাধান অবশ্যই আছে। তো আপনার ওই দরবেশ বাবার কাছেই বা যাওয়া লাগবে কেন? ইতিপূর্বে আপনি আমার কাছে এই কথাটা বললেই তো পারতেন। আমার কাছে এটার ব্যবস্থা আছে তো। কি সত্যি বলছো তুমি? তাহলে আগে বলো না কেন? আমি কি আর এত পাগল আম্মা? আর আমারও তো একটা লজ্জাবোধ আছে। যেহেতু আপনার শাশুড়ি, কিভাবে আপনাকে উপজাতে যে আমি এই কথাটা আগে বলি? আজকে যখন আপনি আপনার সমস্যার কথা সব খুলে বলছেন, তাই তো আমি ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলে এই মুহূর্তে আপনার কোনটা দরকার, কি চিকিৎসার দরকার। এটা তো আমি ক্লিয়ার বুঝেই গেছি। আর এই চিকিৎসার সমাধান তো অবশ্যই আমার কাছে আছে। চাইলেই আমি আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারি। নেবেন আপনি? করবেন সমাধান? অবশ্যই করব। আর আমি এইটাই খুঁজে বেড়াচ্ছি। আর তোমার হাতে এই সমাধান থাকতে আমি কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরবো? তুমি কি চাও না যে আমার একটু উপকার হোক, আমি একটু ভালোভাবে স্বস্তিভাবে জীবন যাপন করি, একটু বাঁচি? তুমি চাও না বাবা? তুমি জলদি আমার এই সমস্যার সমাধান করো, এইসব কিচ্ছু বুঝি না। দেখেন আম্মা, একটা কথাই বলে না যে, যে গাছ একবার মাটির থেকে মরে গেছে, সে কখনো হাজার গড়ে পানি ঢাললেও তাজা হয় না। তো আমার শ্বশুর আসলে তার বয়স হয়ে গেছে আপনার বেলায়। তো সে কখনো আবার সেই পূর্বের অবস্থানে ফিরবে না। এটাই বাস্তব। তো আমি বলতে চাইছিলাম যে, মানে তার জায়গা থেকে যদি
আমি আপনার এই সমস্যার সমাধানটা করে দিতে পারি, তাহলে কি নেবেন? মানে আমি নিজে এটা করতাম আর কি। তুমি নিজে এটা করতে মানে? আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো বাবা? ক্লিয়ার করে বলো তো, আমি তোমার কথা তো এখনো ক্লিয়ার বুঝিনি। ও, এখন আপনি বুঝতে পারেননি না? এতগুলা বুঝলেন আর এই কথাটা আপনি বুঝতে পারেননি। ঠিক আছে, আপনার বোঝা লাগবে না, রাখেন আপনি। এই দেখো না, দেখো না, দাঁড়াও দাঁড়াও বাবা, শোনো। আমার কথা একটু শোনো প্লিজ, একটু ধৈর্য ধারণ করো। মানে আমি তোমার ওই কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, তাই তোমাকে বললাম যে তুমি আরেকটাবার আমাকে ক্লিয়ার করে বুঝাই বলো। তারপরে আমি তোমার সঙ্গে কি করি না করি, কি করব না করব, সেটা বলছি আমি। তুমি আগে ফোনটা কেটে দিচ্ছ কেন? প্লিজ বলো না আবার। আপনার বাড়িতে এখন কে কে আছে এটা আগে বলুন। আরে বাবা, বাড়িতে তো আমি সবসময় একাই আছি। কাজের বুয়াটা আছে, সে তো দুবেলা রান্না করে দিয়েই চলে যায়। আর তোমার ছোট ভাইটা, সে তো ওই এক জায়গায় জাগের থেকে লেখাপড়া করছে। এখন তো শুধু আমি একাই। তুমি চাইলে যে কোনো মুহূর্তে আসো, আসো না কেন? তুমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে আসতে পারো, আবার তুমি একলাও আসতে পারো, তোমার যেটা ভালো হয়। তবে একটাবার তোমার একা আসাটাই উচিত, কারণ তুমি এ বিষয়ে আমার সঙ্গে সরাসরি একটু আলাপ করে যাও। আর যা হয় করো, আমার আসলে ভাল লাগে না সবার। আম্মা, আমার মনে হয় আপনাকে আমি এখনো কিছু কিছু কথা ক্লিয়ার বোঝাইতে পারিনি। তার মানে এটাই যে আমার শ্বশুর, তার মধ্যে যে অভাব, সে যেটা আপনাকে পূরণ করতে পারে না, আসলে এইটা যদি আমি সম্পূর্ণ আপনার পূরণ করে দিই আমি নিজেই, তাহলে তো আমাকে একাই আপনার বাড়িতে আসতে হবে। আর এর জন্য কি আপনি প্রস্তুত আছেন? আমি এইটা বলছিলাম। লজ্জাও লাগে কি যে বলি জামাই বাবাজিকে। আচ্ছা তুমি আসো, তবে একটা রাত থাকতে হবে। আমার মেয়ে যেন এই কথাটা না বোঝে। তুমি অন্য কোথাও থাকার কথা বলে চুপি চাপে আমার বাসায় চলে আসো। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। পারবে তো আসতে? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কেন? আমি তো আপনার উপকার করার জন্য একদম রেডি হয়ে গেছি। কারণ এতদিনে তো আর আমি এটা বুঝতে পারি নাই। আর যখন আপনি আপনার সমস্যার কথাগুলো সবই খুলে বলছেন, আর আমি আপনার জামাই হয়ে কি আপনার উপকার না করে থাকতে পারি? অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর শুধু আজকেই না, ভবিষ্যতে আর কোনোদিন আপনার এই সমস্যাটা থাকবে না। সবসময় যখনই আপনার এই সমস্যাটা হবে, তখনই আপনার এই সমস্যার সমাধান আমিই করে দেব। এ নিয়ে আপনি নিশ্চিত থাকেন। তাহলে আগামীকাল কিন্তু আমি অবশ্যই আসছি। আর বাড়িতে বলে আসবো যে, "বাইরে আমার একটু কাজ আছে, আসতে দেরি হবে।" এটা আপনার মেয়েকে বলে আপনার বাসাতে চলে আসবো। আপনার মেয়ে যদি কখনো আপনাকে ফোন করে জিজ্ঞেস করে যে, "তোমাদের বাসায় গেছে নাকি?" তাহলে আপনি বলবেন যে, "না, এখানে আসে নাই।" পারবেন তো? ঠিক আছে বাবা, আমি মেয়েকে তাই বলবো। কিন্তু তুমি কিন্তু মিস করো না, আমি তোমার অপেক্ষায় থাকতেছি। এতদিন তো মনের মধ্যে কোনো জল্পনা কল্পনা ছিল না। আজকে যেন তোমাকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করলাম। কি জানে কি না কি হয়। আবার বেশি ভালো করতে যেয়ে আবার কি হবে আল্লাহই জানে। তবে যাই হোক, আমাকে তুমি একটু খুশি করার চেষ্টা করো বাবা। অনেক দিন আমার ভালো লাগে না জানো, এসব থেকে আমি আসলে বঞ্চিত আছি। তোমার উপরে এখন ভরসা। তাহলে দরবেশ বাবার কাছেও আর যাবো না, কোনো কবিরাজ বাবার কাছেও আর যাবো না, কোনো ডিম কোথাও যাওয়া লাগবে না। তুমি থাকতে আমি কোথায় যাব বলো? তুমি যদি আমাকে এই উপকারটুকু করো, এটা তো আসলে এতদিন তোমাকে আমি মুখ মুখ খুলে বলতে পারিনি। আর যখন তুমি আমাকে সুযোগ করে দিছো, তাই বললাম। আর সমস্যার সমাধানটা তুমিই করো। আর দিনের পর দিন কিন্তু তুমি আমাকে ঠিকঠাক করে এটা দেখার দায়িত্ব তোমাকে আমি দিলাম। তোমার শ্বশুরের কথা বাদ দাও। সে এখন, তার বয়স হয়ে গেছে, শেষ সময় সে কিভাবে তার চলাফেরা সেটা কোনো যায় আসে না। তুমি জামাই হিসাবে তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি এটা পূরণ করবা। আর এটা যেন কখনো কেউ বুঝতে না পারে। বুঝতে পারছো? তো ঠিক আছে বাবা, অনেক কথাই হলো, রাখতেছি আমি। আর কালকে আসার আগে আমাকে একটা ফোন করো। তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করে ব্যবস্থা করে রাখবো, তোমাকে আদর আপ্যায়ন করবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। অবশ্যই আসার আগে কালকে ফোন করব। তো বন্ধুরা, আমার জামাই আর আমার এই গোপন ফোন আলাপ শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বাবা, মায়ের সঙ্গে তোমার কি হয়েছে? না রে সুমাইয়া, তেমন কিছু হয় নাই। দেখ না, তোর মা আমি একটু বাড়িতে ফিরতে দেরি করলে কেমন আমাকে ঘরে উঠতে দেয় না, দরজা খোলে না।
মানে আমার সঙ্গে রাত দিন শুধু অশান্তি করে। বাবা, তুমি যেহেতু জানোই যে মা বাইরে থাকতে পছন্দ করে না, তো বেশি রাত বাইরে থাকার দরকার কি? সকাল 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 বাড়িতে ঢুকলেই তো পারো। শোন রে সুমাইয়া, তুই যেহেতু আমার মেয়ে, তোকে এই কথা আমি বলতে চাইছিলাম না, তো না বলে আর পারতেছি না। আসলে তোর বাবার যেটা দরকার তোর মা সেটা তো দেয় না রে। এই জন্য বড় আক্ষেপ করে বেশি রাত চায়ের দোকানে বা হাটে বাজারে বাইরে থাকি। কি আর করব বল। বাবা, কি বলবো তোমাকে, এরকম পরিস্থিতির মধ্যে আছো, তাহলে তো একটাবার আমাকে বলতে। আরে বাবা, সব কথাই কি সবাইকে বলা যায়? আর তোমাকে বলেই বা আমি কি করতাম? তুমি কি আমার কোনো এইটার ব্যবস্থা করতে পারতে বলো? এটা একমাত্র পারবেই শুধু তোমার মা। আর তোমার মাই যখন আমাকে ঠিকঠাক মতো ওটা দেয় না, তো আমায় আর কার কাছে কি চাইবো বলো? তুমি ভুল বলছো বাবা। তুমি আমাকে এতদিন এই কথাটা যদি জানাতে, অবশ্যই আমি তোমার একটা ব্যবস্থা করতাম, আমি নিজেই করতাম। কারণ আমি চাই না যে আমার বাবা এই সমস্তর অভাবেও মানে অসুবিধায় পড়ে থাকুক, বা মায়ের সাথে দিনের পর দিন এই এই সমস্ত মন অমান্য হয়ে চলুক, এটা আসলে আমি চাই না। আমি তোমাকে অনেকটা ভালোবাসি বাবা, তুমি জানো না? আমার তো কোনো কিছুতে কমতি নেই। তোমাকে একটু দিলে কি হতো? তুমি আমাকে আগে বলতে। তাই বলে তুমি আমার মেয়ে হয়ে তুমি আমাকে এটা দিতে, সেটা কি করে সম্ভব রে বাবা? বাবা, আমি মায়ের মুখ থেকে এটা একদিন শুনছি। মা কথায় কথায় মায়ের ননদের কাছে তোমার গল্প করতেছিল। আমার নাকি ওইটা অনেক মোটা, অনেক বড়, আর এই জন্য মা নাকি ঠিকঠাক মতো ওইটা করতে পারে না। তো মার নাকি এটা বেশি হয়ে যায়। আসলে এই জন্যই মা তোমাকে তোমার সুবিধা মতো বা তোমার কথা মতো এটা দেয় না, আমি এখন বুঝতে পারছি, আর এই জন্যই তোমার এটার অভাব। তো এটা যখন আমি জানি, এই জন্যই বলতেছি। আর আমারও এরকমটাই লাগবে বাবা, কারণ তোমার জামাইয়ের দ্বারা আমার আসলে কোনো কিছু হয় না, বুঝতে পারছো? এখন মেয়ে হয়ে তো এই কথা তোমাকে আমি বলতে চাইনি, তবুও বলতেছি। তুমি যদি আমাকে মানে এটা দিতে, তাহলে তুমিও সুখী হতে, আমিও সুখী হতাম। এটা আসলে একটু ভেবে দেখো, আমি মেয়ে হয়েছি তাতে কি হয়েছে বাবা? হ্যাঁ, একটু দেখো না। আরে সুমাইয়া, কার উপকার কে করে রে বাবা? মনের কষ্ট মনে চাপা রেখে দিনের পর দিন এভাবেই চলতেছি রে বাবা। আমার কষ্টটা কেউ বুঝলো না, কেউ দেখলো না। এই বয়সে এরকম আরো তো দিন পড়েই থাকলো। বাবা, তুমি একদম চিন্তা করো না তো। দেখো, আমি যখন এই সংসারে বিয়ে শাদী হয়ে স্বামীর বাড়িতে আসি, তখন কিন্তু আমার ওজন ছিল 55 কেজি। আর এখন আমি কয় কেজি হয়েছি জানো? তা কি করে জানবো রে বাবা? না রে বাবা, এখন তোমার জানতে হবে, শোনো। আমি কিন্তু বর্তমানে 80 কেজি পার হয়ে গেছি, বুঝতে পারছো? অনেক মোটা, সুডল, দারুণ হয়েছি। আর শোনো, আর 4-5 মাস তোমাদের বাড়িতে যাওয়া হয় না। আর তুমি যে এই অসুবিধার মধ্যে আছো সেটাও আমি জানি না। আর যখন জানতে পারছি, তুমি এক কাজ করো, 2-1 দিনের মধ্যে আমার বাসাতে চলে আসো। আর তোমার জামাই হচ্ছে বাড়িতে নেই, ওই 1 মাস আসবে না। ওই যে ওর ডিউটি পড়ছে হচ্ছে চিটাগং, ওখানে থাকবে। আর এইটাই তোমাকে আপ্যায়ন করার একটা সুযোগ। তুমি তাড়াতাড়ি চলে এসো 2-1 দিনের মধ্যে বাবা। হ্যাঁ রে সুমাইয়া, তুমি আমাকে যেটা বলতেছো, যেটা করবা, এটা আসলে নিরিবিলি বাড়ি দরকার। তো শুনেছি তোমরা আলাদা বাড়ি করছো। তো তোমার শাশুড়ি কি তোমার কাছেই থাকে না আলাদা? না না বাবা, আমার শাশুড়ি আমার ওখানে থাকে না তো, ওই মাঝে মধ্যে 2-1 দিন আসে, ডাকলেও আসে না। ওই মেজো ছেলের কাছেই থাকে, খায় ওখানেই থাকে। আমাদের এখানে খুব কম আসে। আমাদের বাড়িটা একদম নিরিবিলি, দেখো না। ওই যে পাশের বাড়ির একটা ছোট মেয়েকে নিয়ে আমি থাকি, যখন তোমার জামাই বাড়িতে থাকে না, তখন ওকে নিয়ে থাকি। তুমি যখন আসবা, তখন ওরে আর আমার রুমে ডাকবো না রে, তুমি আমাকে নিয়ে থাকবা, বুঝতে পারছো? কিন্তু সুমাইয়া, এইরকম উপকার তুমি আর আমারে কতদিন করবা তুমি বলো? বাবা, আরে ততদিন আমি তোমাকে চালিয়ে নিতে পারবো, অতদিন তো তুমি থাকবে, অতদিন তো করবে নাকি? আর যখন সম্ভব হবে না তখন একটু রেস্ট নেবে। তখন আমি চান্স পাইলে তোমাকে ডাক দেবো, তুমি এসে মানে আমার সঙ্গে এটা করবে। কারণ ওই মায়ের অভিমান আসলে আজকের থেকে না, আমরা ছোটবেলা থেকে দেখতেছি মা তোমার সঙ্গে এই ধরনের আচরণ করে। আসলে এটা ঠিক করে না। এখন তাকে আমি কি করে যে বুঝাই, আর বোঝাইতে গেলে তো ধরা পড়ে যাব। এই জন্য মাকে কোনো কিছু বোঝানোর দরকার নাই, এবং তোমাকেও বলি মা যেন এটা কোনো কিছুতেই বুঝতে না পারে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতেছি, সেটা হচ্ছে
যে আজকের পর থেকে মানে আমি তোমাকে যে সুযোগটা দিতে যাচ্ছি, এইটা তুমি যতদিন সম্ভব হয় তোমার জামাই যখনই এই ডিউটিতে থাকবে বাইরে বাইরে, ও সার কোম্পানিতে চাকরি করে, আজকে ওই নওপাড়া যায়, কালকে ওই অমুক জায়গায় যায়, এরকম বিভিন্ন জায়গায় ওর থাকতে হয়। তো এইসব সময় বাড়িটা ফাঁকা থাকে, আমি পাশের বাড়ির একটা মেয়েকে নিয়ে ঘরে থাকি। তো তখন আমি তোমাকে ডাকবো, আর আসলে তুমি সুন্দরভাবে এখানে এসে মজা করে যাবে। দেখো না আমি কত সুন্দর হয়েছি। আর শোনো, তোমার জামাই আমাকে আজ পর্যন্ত একটা বাবু দিতে পারলো না জানো। এই উপকারটুকু অন্তত তোমার কাছ থেকে আমি চাই। তুমি আমাকে এই বিষয়ে একটু হেল্প করবা, বুঝতে পারছো? বাবা রে, এ বয়সে আসলে যতটুকু সম্ভব হয়, আর তুমি মেয়ে হিসাবে আমাকে যতটুকু আদর আপ্যায়ন করতে চাও করবা, সমস্যা নেই। আমারও দরকার। তো ঠিক আছে, আমি দু একটা দিন বাদেই তোমাদের বাড়িতে আসতেছি। তো তোমার মা আসলে কি বলবো, এই বয়সে তোমার মায়ের সঙ্গে আসলে যেটা বলতে গেলে আমার খুব কষ্ট হয়, মনের কাছে খুবই কষ্ট লাগে রে বাবা। এখন কিছু বলতে পারি না, তোমরা বড় হয়ে গেছো, পরের বাড়িতে সংসার করতেছো। এখন তুমি তো বোঝোই, আমি তো একদম তুপি বুড়ি, তাও তো বুড়ো হয়ে যায়নি। কিন্তু তোমার মা যে এরকম আমার সাথে করে, এই জীবনটা ধরে এইভাবে আমার সঙ্গে চললো সে, আর আমি সহ্য করে গেলাম। কিন্তু এই জন্য আমার একটু ফিরতে রাত হয়। তখন সে কি করে, কোথায় গেছিলে, সেখানে যাও, আসার দরকার কি ছিলে, দরজা খুলতে চায় না। পাশের মানুষ, পাশের বাড়ির মানুষরা আমাদের এই সমস্ত বড় বড় কথাগুলা তারা শুনে আসলে নিন্দা করে, এগুলা তো ঠিক না। তো তুমি যখন বলতেছো ঠিক আছে, আমি দুদিন বাদে তোমাদের বাড়িতে আসতেছি। বাবা, শুধু আসলেই হবে না, কমপক্ষে 5-6টা দিন সময় হাতে করে আসবা। কারণ তোমার জামাই তো একটা মাস আসবে না, 5-6টা দিন থাকবা। সুন্দর করে তোমার অনেক দিনে যেহেতু আসা, বা অনেক দিন তুমি এভাবে অনাহারে আসো, মা তোমাকে ঠিকঠাক মতো আপ্যায়ন করে না। তবে মেয়ে হিসাবে তোমাকে যত দূর পারি, যে তো ফোনে যেভাবে তোমার খুশি, বুঝতে পারছো? আমিও তো দেখতে শুনতে কম না। আরে না দুষ নদুষ, কত সুন্দর হয়েছে, তুমি কি দেখছো আমারে? কতদিন দেখো না। আসো আসো না, আসার সময় কিছু ওই শাকসবজি ওখানকার তোমার ওই ক্ষেতের মানে তরতাজা শাকসবজি নিয়ে আসবা। আমার খুব খাইতে ইচ্ছে করে এগুলা। আর মিষ্টি হাতে করে আসার দরকার নেই, যেহেতু এই বাড়িতে আমার শাশুড়ি থাকে না। তো কেউ এটা বুঝবেও না, দেখবেও না। দেখালা আমি মিষ্টি আর আনার দরকার নেই হাতে করে, বুঝতে পারছো? এমনি আসবা। আর মাকে বলে আসবা যে তুমি আমাদের বাড়িতে আসতেছো, মা এটা কোনো মাইন্ডও করবে না, কিচ্ছু বলবে না। শুধু মাকে বলবা যে 5-6টা দিন আমি ওদের বাড়িতে যাচ্ছি, সময়দের ওখান থেকে আর আসবো না, বেড়াই আসি, এই কথা বলে তুমি চলে আসবা। আর সে সুন্দরভাবে আমাকে দেবা, মজা করবা। আর আমিও আসলে এটাই চাচ্ছি, কারণ তোমার জামাই ইতিপূর্বে যা পারেনি, সেটা আসলে তোমার কাছ থেকে আমি পুষিয়ে নিতে চাচ্ছি বাবা। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ আমি খুবই আশাবাদী তোমার কাছে। আরে তোমার জামাই তো বেটে মানুষ, ছোট মানুষ, ওরে সাথে তুমি আমার দিছিলে। এখন সংসার করে গেলাম জীবনে, কি করব? এখন ছেলেটা কর্মট এই তাছাড়া ওদের ঠিকঠাক মতো আমাকে মানে চালিয়ে নিতে পারে তা কিন্তু না। আসলে ওটা দিয়ে আমার খুব একটা হয় না। কিন্তু তোমারটা পেলে আমি দারুণ খুশি হব বাবা, বুঝতে পারছো? তো ঠিক আছে, তুমি চলে আসবা। আচ্ছা বাবা রে, আমি তাহলে দুদিন বাদে তোদের বাড়িতে চলে আসবো। আর শোনো সুমাইয়া, তোমার জন্য কি আর কোনো কিছু আনবো? আর তুমি কি খালি খালি এইভাবে ইয়ে করবা? ওই যে তোমাকে বললাম না যে বাবু লাগবে, এজন্য খালি খালি কিছু আনা লাগবে না। তো ঠিক আছে। লজ্জা করে। রাখছি যে, হ্যাঁ বাবা, ভালো থাকো। ওকে বাবা, আসছি আমি। তো বাই বাই। তো বন্ধুরা, বাবা আর আমার এই সংলাপটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এ কামাল, ভালো আছিস তুই বাপ? হ্যাঁ, আমি? কেন মা? আমার আবার ভালোই কি আর মন্দই কি? দেখো না, বউটা অকালে চলে গেল। আরে বাবা, এই নিয়ে আর মন খারাপ করিস না তো। শোন, তুই ঢাকায় আর কতদিন পরে থাকবি? বাড়িতে আসবি না? না মা, আমার বাড়ির যাই আর কি হবে, বাড়ি যাইতে ইচ্ছে করে না। শোনো, ঢাকাতে না অনেক সুখেই আছি, বউ চলে গেছে তাতে কি হয়েছে। প্রত্যেক সপ্তাহে ওই যে বৃহস্পতিবারে বিল পাইলে শুক্রবারে একটু এদিক ওদিক যেয়ে বউয়ের কাজটা সেরে আসতেছি। এ বাজান, এইরকম করে টাকা পয়সাগুলো নষ্ট করিস না। তুই আমারে সময় দে, তাহলে তোর টাকা কথা বাঁচতো।
আমি কি তোর কাছে আসবো? মা, তুমি এসব কি বলছো? আমারে সময় দিলে আমার টাকা পয়সা বাঁচবে মানে? এসব কি বলছো তুমি? তুই বুঝতেছিস না? হ্যাঁ, তোর ভবিষ্যৎ আছে না, টাকা পয়সা ভবিষ্যতে লাগবে না? এইভাবে উড়াই দিলে হয়? এদিকে যাচ্ছিস ওদিকে যাচ্ছিস, আমিও তো একটু খবর পাইছি রে। তুই তো আর একদম বসে নেই, বউ চলে গেছে তাতে কি হয়েছে? কিন্তু শোন বাজান, আমি তোর কাছে আসি। আমি তোর জন্মতে এরকম মা, তোর বাবা আজ বেঁচে নেই, আমি তো এইভাবে বাড়িতে পড়ে আছি। দেখ না, আসলে টাকা পয়সা থাকলে অভাব না থাকলেই কি আর মানুষের রাত্রিকার সুখ হয়, শান্তি হয় বল? আমি তো আসলে এইভাবে তোকে তো কিছু বলতেও পারছি না। তুই আমার ছেলে। এখন আমি বলতেছি কি, আমি যদি তোর বাসায় এসে তোকে রান্না বান্না করে খাওয়াই, আর তোরও হতো আমারও হতো। এই কথাটা আসলে লজ্জায় তোকে আমি বলতে পারছি না, বুঝতে পারছিস? কিন্তু না বলেও আর পারছি না। তুই যে টাকা পয়সা উড়াই দিচ্ছিস, বইয়ের কাজটা যে বাইরে থেকে সেরে আসতেছিস, সেই জন্য আমি চাইছি কি জানিস, আসলে এই কথা কাউকে বলবি না। মা হয়ে তোকে যখন এই কথাটা বলছি, লজ্জাও করতেছে, তারপরেও বলি। এবার জান, আমি তোকে যদি দিনের পর দিন ওই কাজটাই, মানে তুই আমার সঙ্গে থাকতি বা আমাকে সময় দিতি, আমারও হতো, আমারও তো লাগবে। আমার তো আর একদম ভালোই লাগছে না বাড়িতে। আমি আসি তোর কাছে, তুই দেখবি তোর অনেক ভালো লাগবে। ওই বাইরের চাইতে ঘরে কত ভালো লাগবে তখন তুই নিজেই বুঝবি। তাহলে তোর টাকা কথা বাঁচতো। এভাবে আর টাকা পয়সাগুলো নষ্ট করিস না। সামনের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে তুই আর নষ্ট করে দিস না বাজান। ও বাবা, কার মুখে কি কথা? তুমি আমার চিন্তা করতেছো? হাহ, আরে আমার বাপের কি অভাব ছিল নাকি? আমার বাপের তো অগাধ টাকা পয়সা ছিল। তুমি তো পার্লারে গেছো, এই হস্টি নষ্টি করছো, হরেক রকমের পোশাক পরছো, ফিল্ডিং মারি বেড়াইছো। তোমারে দেখে কত মানুষ কত কথা বলছে। তুমি ওই যে বারিক কাকার সাথে যেটা করে ধরা পড়লে না, তোমার কারণে তো আজকে আমার বউটা চলে গেল। আর তুমি বড় বড় কথা বলছো। আমার আর কিচ্ছু ভালোই লাগে না তোমাদের। এ বাদান শোন, আমি আসলে ওই পাপের প্রায়শ্চিত্তটাই করতে চাই রে। আসলে আমার কারণে তো তোর বউটা চলে গেছে রে, এটা তো আমি বুঝি। কিন্তু সেই অভাবটা যদি আমি তোকে মেটাই দিই, তাহলে কিছুটা তো ঋণ হালকা হতো, আমি ঋণ পরিশোধ করতাম তোকে। তুই আমাকে এটা শুধু কি একবার দে না বাদান, আমি তোর কাছে আসি। দেখ, আমি এত সুন্দর নাদোষ নদোষ তো কোল ভরা মা, তুই আমাকে করে যে কতটা মজা পাবে তুই নিজেও বুঝবি না। বাজান আমার ভালো, আসলে আমিও কিছু ভুল করছিলাম রে তোর বাবার সংসারে থেকে। মানে তোর বাবাকে আসলে সময় নেই দিয়ে, তোর বাড়ির কাকা আরো আমার কিছু বন্ধু ছিল, তাদের আমি সময় দিতাম, ক্লাবে যাইতাম। এই কারণে তোর বাবা আসলে খুব ভালো মানুষ ছিল রে, শোকে তাপে অকালে সে স্টক করে চলে গেল। কিন্তু দেখ, সে পাপের প্রায়শ্চিত্ত করার একটা বার আমাকে সুযোগ দে বাপ। আমি তোকে সব মানে সারাক্ষণ সেবা যত্ন করতে চাই। মানে তুই তোর বইয়ের যেটা অভাব আছে তোর মধ্যে, সেটাও আমি তোকে দিনের পর দিন পূরণ করে দেব। আমি আসলে আমার এলাকাতে থাকতে যাচ্ছি না, তোর বাসায় আমাকে একটা বার নে। তোর কাছে আমি থাকি, তোকে রান্না বান্না করে খাওয়াবো, রাত আসলে তোকে অনেক মজা দেবো, অনেক সুখী করব। তুই আমাকে তোর এই কোলভরা মাকে পেলে যে কতটা খুশি হবি তুই নিজেও জানিস না। আর তুইও তো দেখ না, জোয়ানবান্ধা কম না। আরে বাবা, তোর মতো ছেলেরই তো আমার দরকার। আর আমি শুনেছি যে তোর নাকি ওইটা অনেক বড় মোটা, তোর বউ ওইটা যা পারতো না। মানে আমি এটা শোনার পরে সেদিন থেকে আমি মনে মনে খুশি হলাম যে আমার ছেলের এত বড় এটা। আর এই সমস্ত কথা শুনে আমার খুব ভালোই লাগলো। তা আমারও খুব ইচ্ছা যে আমি আমার ছেলে ঘরে থাকতে আমি কেন বাইরে বাইরে এই সমস্ত করে বেড়াচ্ছি দিনের পর দিন। ঘরের কথা ঘরেই থাক না। সেই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার কাছে আমি বাসায় চলে আসি, তোমার কাছে থাকি। তোমারও হতো আমারও হতো। তোমার আর তাহলে ওই বাইরে কোনো পাড়ায় কোনো জায়গায় যাওয়া লাগতো না। আমার কাছেই তুমি সুখী হতে, তাহলে তোমার টাকাগুলোও বাঁচতো। তোমার ভালোর জন্য কিন্তু বাদানে আমি কথাগুলো বলছি, একটাবার ভেবে দেখো। আরে বাবা, আমি ভেবে দেখছি। এই কথা আর বলো না তো। তুমি আমারটা নিতে পারবে না, বুঝতে পারছো? অনেক ঝাল। আর শোনো, আমার সঙ্গে তুমি আসলে যাবে না। কারণ কি, আমার ওই কমপক্ষে সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন লাগে। তুমি মা, তোমার কাছে আমি অনেক কথাই গোপন করতেছি। আসলে আমি এদিক সেদিক সব জায়গায় যাই, বুঝছো? হোস্টেলে পাড়ায় সব জায়গায় যাই। কিন্তু তুমি কি করে এতটা সময় দেবে? আর তুমি যতই জোয়ান হও, যতই তুমি বুড়িয়ালা মা হও, কোলবারা হও, কিন্তু তুমি আসলে আমার সঙ্গে এইভাবে পারবা না, আমারটা নিতেই পারবা না তুমি। এটা আমি জানি। কি বললি তুই? হ্যাঁ, এইরকম কথা আমার কাছে চলে না রে। আমাকে এইভাবে বলবি না। শোন, তোর বাবার সংসারে থেকে তোকেই শুধু জন্ম দিয়েছিলাম, কিন্তু আর একটা ছেলে মেয়েও হওয়ার চান্স তোর বাবাকে আমি দিইনি। তোর বাবার কাছে আমি ঠিকঠাক মতো সময়ই দিইনি। আমি তো বাইরেই দিয়ে একাধিক মানুষের সাথে সঙ্গম করেছি, একাধিক মানুষের সাথে সময় কাটিয়েছি, ক্লাবে হোস্টেলে, ওখানে রাত কেটে গেছে। তুই বুঝিস না তারা কি জন্মটা কম ছিল রে? তাদের এই 4 জন 5 জন একসাথে তাদের আমি পার করে চলে আসছি। হ্যাঁ, তোর মতো ছেলে আমার কাছে বড় বড় বাহাদুরি করছে। আরে একটাবার কাছে ডেকে নিয়েই দেখ না,
তুই কতটা পারিস সেটা আমি দেখবো, যে কত পারদর্শী হয়েছিস তুই। নিবি আমাকে? তুই বল, আমি কালকে তোর বাসায় চলে আসতেছি। হ্যাঁ, আসতে যখন চাইছো আসো, আমি না করব না। কিন্তু তুমি এটা আবার কি শোনালে, একাধিক মানুষের সাথে মানে? হ্যাঁ, আমি কি তোকে বানিয়ে বলছি নাকি? যেটা হয়েছিল সেটাই বলছি। আরে বাবা শোন, আমি তো একসময় নর্তকী ছিলাম। তোর বাবা ওখানে টাকা পয়সার গরমে যাইতো। তোর বাবা ওখান থেকেই তো আমাকে আসলে দেখে পছন্দ করে আমাকে বিয়ে শাদী করে তার বাড়িতে জায়গা দিছিল রে। এটা হচ্ছে আমার আসল পরিচয়। কিন্তু আমার আসলে আগে পরে থেকেই মানে অন্যদের সাথে মানে লীলায় জড়িত, মানে তাদের সাথে চলাফেরা করার একটা অভ্যাস ছিল রে। শোন, ওই নাচ গান করার শেষে যখন অনেক টাকা পাইতাম, তারপরে কাউকে বেড শেয়ার করতে হতো। কিন্তু কই এক যায় তো এক আসতো, একজন যায় একজন আসতো, সিরিয়াল। এইরকম ভাবে আমার জীবনটা পার হয়েছে। হ্যাঁ, তোর মতো ছেলে আমার কাছে এত বড় বাহাদুরি দেখাস? হ্যাঁ, তুই তো আমার ইতিহাস জানিস না। আর শোন, তোর মাকে একটাবার তুই কাছে নে না। তোর বাসায় আমাকে একটু জায়গা দে, ওখানে একটু সাদা থাকার সুযোগ করে দে। তারপরে দেখিস ওকে আমি কতটা মজা দিতে পারি, কতটা সুখী করতে পারি। আরে বাবা, তুই আমাকে ফেলে আর কোথাও যাইতেই চাবি না, এটা আমি খুব ভালো করে জানি রে বাবা। কারণ আমার এই বিশ্বাসটুকু আছে। কারণ একটা ছেলেকে আকৃষ্ট করতে যা যা করতে হয় আর যা যা লাগে, সবই তোর মায়ের মধ্যে আছে রে। তুই এটা নিয়ে ভাবিস না তো। তুই শুধু বল, আমি কালকেই গাড়িতে উঠে তোর কাছে চলে আসবো। আসবো নাকি বল? এত করে যখন আসতে চাইছো ঠিক আছে, আসো। তোমাকেও আসলে আমার একটু দেখার দরকার, তোমার এটা আসলে গল্প না বাস্তব অভিজ্ঞতা। কারণ বাবাকে আসলে যেভাবে তুমি হে করে চলছো, হেড করে, বাবা অনেক কষ্টে দুনিয়া ছেড়ে চলে গেছে। আসলে আমার উপরে তুমি এরকম একটা সুদৃষ্টি রাখো, আমাকে বাবার মতো করো না। আমি জানি তুমি আমাকে অনেক সুখী করতে পারবে, কিন্তু তোমার পূর্বের ইতিহাস কখনো আমি এটা জানি না, আজকে এটা শুনলাম, আমি অবাক হচ্ছি। তাহলে তুমি অবশ্যই আমাকে পারবে, আর আমিও দেখতে চাই। আমারও তো এরকমই লাগবে। তোমার যদি আপত্তি না থাকে, তাহলে তুমি আমাকে সুখী করার জন্য যা যা করার দরকার তাই করবে। আমি তোমাকে সময় দেব, আর কোথাও বাইরেও যাবো না, টাকা পয়সাও নষ্ট করবো না। ঠিক আছে, তুমি কালকে চলে আসো। হ্যাঁ রে, সত্যি তুই কি এই কথা মনের থেকে বলছিস? হ্যাঁ, সত্যি রে, তোর এই কথা শুনে আমার খুব ভালো লাগতেছে, খুব খুশি হলাম আমি। ঠিক আছে, আমি কালকে চলে আসছি। তুই জানিস আমি কত যে কষ্টের মধ্যে বাড়িতে সময় কাটাচ্ছি রে। এদিকে তোর বাবার কথাই মনে পড়ে, আবার পূর্বের ইতিহাস মনে উঠলে এই যে বিলাসিতার যে একটা জীবন অতীত হয়ে গেছে সেটার কথা যখন ভাবি, তখন মনে হয় যে মানুষের জীবনে একসময় কত শান্তি সুখময় থাকে বিলাসিতার জীবন, আবার একসময় এমন একটা ঝড় নেমে আসে, তারপরে কালো অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু থাকে না। দেখ না, আমার জীবনেও তো তাই হয়ে গেছে। এখন তুই আমার একটা সন্তান, তুই আমার সম্বল। তুই যদি তোর কাছে আমাকে জায়গা না দিস, তাহলে আমি কোথায় যাব বল? আর আমিও তো এখনো নষ্ট হয়ে যাইনি রে। অনেক সুন্দরী আছি, দেখতে শুনতে অনেক, এখনো হ্যাঁ মানে অনেক রমণীর মতো, সুন্দরী রমণীর মতো আছি। তুই দেখলে সাজুগুজে করে যদি দেখিস, সেই চোখে যদি তাকিয়ে দেখিস, তাহলে তোরও খুব ভালো লাগবে রে। আমি তোকে অনেক সুখী করব, অনেক মজা দেব। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি রান্না বান্না করে কাজকর্ম সেরে আজকে গোছগাছ করে নিই। কালকে তাহলে সকালে আমি গাড়িতে উঠে তোর কাছে চলে আসতেছি, তোর বাসাটা ফ্রি করে রাখিস। আচ্ছা শোনো, তুমি যেহেতু আমাকে আর বিয়ে শাদী করতে নিষেধ করতেছো, তুমি আমার জীবনে জুড়ে থাকবে, তাহলে যে আমার এই যে সন্তানের শখ, ভবিষ্যতে আমি চাই যে আমার একটা ছেলে একটা মেয়ে যদি থাকতো, তাদের লেখাপড়া করায় সুশিক্ষিত করতাম, এটার কি করব? এটা কি আমার পূরণ হবে কখনো, তুমি বলো তো? আরে বাবা, চাইলেই তো তুই পারিস। তোকে কি আমি নিষেধ করছি নাকি? তোর কাছে আমি যাচ্ছি, তোর ভান্ডার তোর কাছে যাবে, বুঝিস না? তোর একটা দুইটা তিনটা কি আছে, তুই চাইলেই নিতে পারবি, আমি কখনো নিষেধ করব না। আমি চাই যে তোর জীবনের সমস্ত আশা যেন আমি পূরণ করতে পারি, তোর সমস্ত সকালের যেন আমি পূরণ করতে পারি। এটা তুই মাথায় রাখিস, কখনো নিষেধ করব না। আর শোন, টাকা পয়সা তো ব্যাংক ব্যালেন্স তোর বাবা অনেক কিছু রেখে গেছে রে। এইটা নিয়ে বাকি জীবন তোর আর আমার কেটে যাবে। তুই আসলে দেখ না, আমার কারণে তো বাড়ি থেকে রাগ করে এই যে ঢাকায় এসে পড়ে আসিস। আসলে এখানে এসে তোর কাজ করে খেতে হবে কেন? ওই ব্যাংকের ওই টাকার যা ইন্টারেস্ট, ওটা খেলেই তো তোর আর আমার জীবনটা চলে যায় রে। অনেক ধন সম্পদ আমাদের আছে, শুধু ওখানে বাসা নিয়ে থাকবো, এলাকার মানুষ সমাজের মানুষ এটা দেখলো না। আর তোর আর আমার দিনের পর দিন এই সংসার করতে কেউ বাধাও দেবে না, কোনো লজ্জাও থাকবে না। তুই তোর জীবনে যত আশা আছে, ছেলে চাস মেয়ে চাস যেটা চাস, যখন যা করতে মন চায়, তোর যত ইচ্ছা আছে, আমি দারুণ পারদর্শী রে। তোকে তো পূর্বের ইতিহাস শোনালামই, এখানে তোর আর আপত্তি কোথায়? আমি তোকে দারুণভাবে সুখী করবো রে জীবনে, এটা তুই নিশ্চিত থাক। শুধু একটাবার তোর কাছে থাকার আমার সুযোগ দে। এই সুযোগটা পেলে আর আমার জীবনে কিচ্ছু নেই রে। এটাই আমার সর্বচাওয়া। কারণ আমার তো আর কেউ নেই আগে পিছে। আর দেখ না, বাবার সংসারেও তো আসলে আমি সেভাবে আসিনি, তোর বাবার সঙ্গে তো আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করছিলাম।
তোর বাবা ওই যে নাচ গান শুনতে যাইতো নর্তকীর কাছে, সেখান থেকে তো পছন্দ করে আমাকে নিয়ে আসছিল। এই লজ্জায় আর কখনো বা আমার ফ্যামিলির সঙ্গে আমি যোগাযোগ রাখিনি। তোর বাবার অর্থ সম্পদ দেখে আমি তার সাথে চলে আসছিলাম। কিন্তু কাস্তের কি ভাগ্যের একটা পরিহাস, তোর বাবাকেও আমি কষ্ট দিলাম দিনের পর দিন, তোর বাবা আমার সংসার ছেড়ে দেখ অকালে চলে গেল। আবার আমার সেই রঙ্গলীলার দিনগুলা সেগুলো জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এই যে আমি এখন একা নিথর, টাকা পয়সা তো কম নাই, কিন্তু এইভাবে সুখ তো নাই। সুখ কোথায় আমার গেল, কোথায় সেই দিনগুলা? এখন মনে পড়লে খুব কষ্ট হয় রে। কিন্তু আমি বাকি জীবনটা তোকে নিয়েই কাটাতে চাই। তুই আমাকে একটু জায়গা দে, তোকে নানানভাবে সুখী করবো রে। আরে বাবা, আমার এতটাই অভ্যাস ছিল যে কাউকে কখনো অখুশি করিনি। ও তো জোয়ান মধ্যে ছেলে আমার কাছে আসছে, তাদের আমি অনেকভাবে আপ্যায়ন করছি। অফিসের বস অনেক টাকা দিছে, তাকে আমি কত যে খুশি করছি। সারাটা রাত একজন ঢুকছে, একজন বাড়াইছে, একজন আসছে, একজন গেছে, এভাবে 4-5 জন সিরিয়াল থাকছে। হ্যাঁ, তোর মতো ছেলেকে তো নিশ্চিন্তে আমি খুশি করবো না। তুই কতটা পারবি, কতটা নেবি তুই? আরে বাবা, তুই কতটা শিখছিস? আমার কাছে ওটা চলবে না। আমি তোকে একদম অনেক অনেক খুশি করব। তুই বুঝতেই পারবি না যে মায়ের কাছে এত সুখ আছে। এই জন্য সারাটা জীবন তোকে নিয়ে আমি কাটিয়ে দিতে চাই। এই নিয়ে তুই চিন্তা করিস না বাবা। একদম বাইরে টাইরে যাওয়া বন্ধ কর। আমি কালকে তোর কাছে চলে আসি। আর শোন, আমি আমার বাসার যত কাপড় চোপড় আমার নিজের যা আছে সবগুলা নিয়ে একবারে ওখানে লং টাইম থাকার মতো করে কিন্তু আমি চলে আসতেছি। তুই আবার আপত্তি করিস না, আবার বলবি না আজ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে থেকে মা তুমি চলে যাও, এরকম কিছু বলবি না কিন্তু। আমি আসছি তাহলে। আচ্ছা মা, তুমি যখন এত করে চাইছো ঠিক আছে, তাহলে আসো, আমি একটু বাজার টাজার করে ঘরে রাখি। তো অনেক কথাই তো হলো, তো রাখি এখন। আচ্ছা, রাখতে যখন চাইছিস ঠিক আছে রাখ। তাহলে কালকে গাড়িতে ওঠার আগে তোকে আমি ফোন করবো। তো ওকে, বাই বাই। ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।